বেসিক ফিজিক্স উইথ মৌমিন রুদ্র। তো আজকে আমাদের যে লাইভ ক্লাসটা সেটা ঠিকমতো হতে পারছে না, তো তার জন্য আমি ভিডিও করে পাঠাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তো ভিডিওটা দেখুন। ঠিক আছে, তো আজকে যেটা আমাদের ক্লাস নেওয়ার কথা সেটা হচ্ছে সরলরেখায় গতি। তো সরলরেখায় গতির আগে আমি কিছু অঙ্কর ব্যাপারে কিছু বলে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারে আমাদের অবকলন মানে ডেরিভেটিভ আর সমাকলন মানে ইন্টিগ্রেশনের খুবই প্রয়োজন। ঠিক আছে, তো দেখে নিন তাহলে তাহলে আমরা পড়ছি আজকে। দেখি অবকলন আর সমাকলনটা কি। তো আমাদের যে যে জিনিসগুলো এখানে কাজে লাগবে অঙ্কে, সেই সেই ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করবো। ওকে, তো ধরো সাধারণ একটা dx বাই, এখানে d মানে হচ্ছে ডেরিভেটিভ। তাহলে dx বাই এটা ইকুয়াল টু 1, dc, c মানে একটা ধ্রুবক, এটা ইকুয়াল টু 0, d of x to the power m dx ইকুয়াল টু m, কারণ এর ঘাতটা একটা বেড়ে যায় আর এক ঘাতের ঘাত কমে যায়। ওকে, আবার কি হয়, d of ln x dx equal to 1 by x, d of sin x dx equal to cos x, d of cos x equal to minus sin x, d of e to the power x dx equal to e to the power x। তো এই ফর্মুলাগুলো আমাদের ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনে কাজে লাগবে। ওকে, তো এইগুলো তোমরা মনে রেখো। তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এইটা। ওকে, এবার আসছি আমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে। তো ইন্টিগ্রেশনের যে সাইন হয় সেটা সাধারণত এরকম, অনেকটা বড় এস এর মতো। তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ আমি কেন বললাম যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তোমাদের কাজে লাগবে, কারণ দেখো, যদি আমি কোনো একটা বস্তুর দূরত্ব দেয়া থাকে এবং বেগ নির্ণয় করতে বলে, বেগ ভি, তাহলে আমাকে তখন dx বাই dt মানে ডেরিভেটিভ করতে হচ্ছে, তখন আমি পাচ্ছি বেগ, কারণ বেগ ইকুয়াল টু কি হয়, সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগ হবে। ওকে, আবার যদি dv বাই dt করি তাহলে কি পাচ্ছি, মানে তাৎক্ষণিক ত্বরণ, তাই তো। তার মানে দূরত্ব থেকে বা সরণ থেকে আমি বস্তুর যদি বেগ কিংবা ত্বরণে যেতে চাই তাহলে আমাকে কোন প্রসেস অবলম্বন করতে হবে, ডেরিভেটিভ। ওকে, এবার যেটা আসছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশনের সাইন কি, এরকম। তো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, এইটা তার মানে এই টার্মটা যখন এই পাশাপাশি থাকে তখন এটা ধরা মানে ওয়ানের মতো হয়ে যায়, তখন এইটা ইকুয়াল টু হয়ে যায় এক্স। ওকে, আবার দেখো যখন ইন্টিগ্রেশন কোন একটা এইটার, দেখো কি হচ্ছে যে ডিসি বাই ডিএক্স ইকুয়াল টু 0, কারণ ডিসি কোন একটা ধ্রুবক রাশি ছিল, সি ইকুয়াল টু ধ্রুবক, তাই জন্য ও ভ্যারি করছে না, সময়ের সাথে পরিবর্তন হয় না বা এক্স এর সাথে পরিবর্তন হয় না বা ও কোনো পরিবর্তন হয় না, সবসময় ধ্রুবক থাকছে। তার জন্য ডিসি ইকুয়াল টু 0, চেঞ্জ ইন ডিসি, চেঞ্জ ইন সি, মানে ডিসি মানে চেঞ্জ ইন সি ইকুয়াল টু 0। তার মানে এর যদি ইন্টিগ্রেশন করছে তার মানে জিরোর ইন্টিগ্রেশন করলে কি হয়, একটা কি হচ্ছে, জিরোর ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট বেরিয়ে আসছে, তার জন্য প্লাস সি একটা টার্ম। ওকে, যেখানে এই সিটাকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক কনস্ট্যান্ট। ওকে, তো এবার যেটা আসছি, এই আমার যেরকম ডিএক্স ডিএ প্রত্যেকের যেরকম ডেরিভেটিভ করেছি সেরকম আমি প্রত্যেকের ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে দেখে নিই ইন্টিগ্রেশন কি হয়। তো দেখো ইন্টিগ্রেশন তাহলে কি হয়, আমরা দেখতে পাচ্ছি যে তাহলে dx এইটা ইকুয়াল টু 1, আবার কি x টু দি পাওয়ার m dx এইটা ইকুয়াল টু কি হয়, এর এক ঘাত বেড়ে যায়, ডিফারেন্সিয়েশনে কি হচ্ছিল, এক ঘাত কমে যাচ্ছিল অবকলনে,
এখানে এক সমাকলনে এক ঘাত বেড়ে যায় আর ওর মানটা এটা হয়। কিন্তু এখানে দেখো যদি m ইকুয়াল টু -1 বসাও তাহলে নিচের টার্মটা কি হয়ে যাচ্ছে 0। তার মানে কোনো একটা সংখ্যা বাই 0 ইকুয়াল টু কি হয় ইনফিনিটি, অসীম। ওকে, তার মানে এইটা একটা কন্ডিশন হচ্ছে যে m নট ইকুয়াল টু -1। তার মানে m নট ইকুয়াল টু -1 এর ভ্যালুটা কোথা থেকে পাবো? তাহলে dx -1 বসালে মানে এই জিনিসটা হচ্ছে, তাহলে এইটা ইকুয়াল টু হয় ln x। কেন হয়? কারণ দেখো d অফ ln x dx ইকুয়াল টু হয় 1/x। তাহলে d অফ ln x ইকুয়াল টু কি হচ্ছে, যেটা আমরা আগের চ্যাপ্টারে যখন 2t বের করেছিলাম মনে আছে, সেইখানে কিন্তু এই টার্মটা আমি ইউজ করেছিলাম। তো এখানে যদি আমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন টার্মটা দিয়ে দিই তাহলে দেখো এইটা ইকুয়াল টু এইটা কি হয়ে যাচ্ছে 1 এর মতো হয়ে যাচ্ছে। তার মানে ইন্টিগ্রেশন ওভার dx বাই x ইকুয়াল টু ln x। ওকে, প্লাস c টার্মটা সব জায়গাতেই আমি অ্যাড করছি। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু x x প্লাস c। তো এইভাবে প্রত্যেকটা টার্মকে আমি অ্যাড করতে পারছি। ওকে, এবার দেখো যদি যখন আমি আবার e টু দি পাওয়ার x এর করছিলাম এটি হচ্ছিল আনচেঞ্জ ছিল, তার মানে এই এরকম হচ্ছে। sin এর ক্ষেত্রে যখন করছিলাম sin x dx, cos sin এর কি হচ্ছিল cos হচ্ছিল ডেরিভেটিভ করলে, এখানে হবে sin এর মাইনাস cos x প্লাস c। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি তোমাদের এইগুলো এই ফর্মুলাগুলো কাজে লাগবে। তো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা। তো এইটা নিয়ে আমাদের সরলরেখার গতিতে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডেরিভেটিভের ক্ষেত্রে দেখলাম d x টু দি পাওয়ার m dx ইকুয়াল টু m x টু দি পাওয়ার m মাইনাস 1 এটা ছিল। আর এর ক্ষেত্রে কি হলো ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার m dx ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা আমাদের সরলরেখার ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তো কেন তাহলে আমি ইন্টিগ্রেশনটা কি প্রসেস, ইন্টিগ্রেশনটা যেটা বলা হলো না সেটা হচ্ছে আমি কি করেছিলাম দূরত্ব থেকে বেগ, বেগ থেকে ত্বরণ গিয়েছিলাম কিসের মাধ্যমে, অবকলন বা ডেরিভেটিভের মাধ্যমে। তাহলে এবার যদি দূরত্ব থেকে বেগ, বেগ থেকে ত্বরণ কি করে গিয়েছিলাম ডেরিভেটিভ করে করে, তাহলে এবার যদি আমি ত্বরণ থেকে বেগে আসতে চাই তাহলে আমাকে করতে হবে কি ইন্টিগ্রেশন। তার মানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একে অপরের উল্টো প্রসেস। ওকে, তার মানে এখান থেকে আমি এখানে। ওকে, তাহলে এবার আমি যেটা আরম্ভ করছি সরলরেখায় গতি দেখে নি। সরলরেখায় গতি, তো সরলরেখায় গতি তার মানে কোন একটা বস্তুকে স্থির বস্তু মানে কি বুঝি, কোন একটা বস্তু স্থির বস্তু মানে এটা বোঝায় যে আমি যে কোন একটা বস্তুকে যদি স্থির দেখছি তার মানে আমার সাপেক্ষে সেই বস্তুটা স্থির আছে। মানে আমি ক্যামেরার সামনে, ক্যামেরার সাপেক্ষে আমি এখানে দাঁড়িয়ে আছি, তার মানে আমি স্থির আছি ক্যামেরার সাপেক্ষে। এবার যদি আমি চলাফেরা করছি, আমি এই চলাফেরা করছি, তাহলে আমি চলাফেরা করছি মানে কি ক্যামেরার সাপেক্ষে আমি চলাফেরা করছি, ঠিক তো? তার মানে আমি তখন কি হচ্ছে গতিশীল হচ্ছি, তার মানে আমার গতি রয়েছে। ওকে, এবার দেখো যে আমাদের যেটা প্রথমে আসে সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে কাজকর্ম। ঠিক আছে, তো লেখচিত্রের মাধ্যমে কাজকর্ম আমরা কি করে দেখি দেখি একটু। তাহলে দেখো লেখচিত্রের মাধ্যমে প্রথমে আসে যে দূরত্ব সময় লেখচিত্র প্রথম আসে, বা সরণ সময় লেখচিত্র ধরতে পারো। তার মানে এক্স টি দাও। এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, ঠিক আছে, ক্লাসটা ভালো করে খেয়াল করলে আমি প্রত্যেকটা টার্মে একটা ছোট্ট ছোট্ট টপগুলো দিতে থাকবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই সামান্য ভুলের জন্য অনেক সময় মার্কসের ডিফারেন্স হয়। ওকে, তো দেখো এই যে টি, টিটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন একটা সত্তা। তো স্বাধীন বলে তাই জন্য যেটা সবসময় স্বাধীন হয় সেটাকে সর্বদা এক্স অক্ষ বরাবর লেখা হয়। আর দূরত্ব কি সময়ের সাথে পরিবর্তনশীল, তাই জন্য দূরত্বকে সবসময় ওয়াই এর সাথে লেখা হবে। ওকে, তার মানে এই যে গ্রাফটা বলা হয়, যৌন গ্রাফকে যখন বলা হয় সেটাকে ওয়াই এক্স গ্রাফ বলা হয়, তার মানে এটা এক্স টি গ্রাফ বলা হবে। ওকে, তাহলে এখানে কোন একটা বস্তু স্থির আছে, তার মানে কি সেই বস্তুটার কোনো পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে। তার মানে কোন একটা বস্তু স্থির বলতে
এইরকম টাইপের লাইন বোঝাবে। ওকে, এবার দেখো কোনো একটা বস্তু যদি সমবেগে গতিশীল হচ্ছে, সমবেগে গতিশীল, ঠিক আছে, তাহলে সমবেগী এবং তার কোনো একটা দূরত্ব থেকে সে করে নিত, তার মানে সে জিরোর দূরত্ব থেকে করছে, তাহলে তার এরকম করে গ্রাফ, ঠিক আছে। আর যদি কোনো দূরত্ব থেকে আগে ছিল, প্রাথমিক একটা দূরত্ব থাকে, তাহলে তার গ্রাফ এরকম হবে। তো এখানে যেটা দেখো, এখানে আমরা কি জানি যে বেগ ইকুয়াল টু কি হয়, বেগ ইকুয়াল টু হয় দূরত্ব বা সরণ বাই সময়, সরণ বাই সময়, এটা হয়। তাহলে আমি লিখতে পারি কি, সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়, এটাও লিখতে পারি। তাহলে দেখো এবার সরণটা কি, আমি লিখছি সরণটাকে এক্স হিসাবে, এক্স হিসাবে, এটাকে টি হিসাবে, আর বেগ হচ্ছে ভি হিসাবে, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারছি যে এক্স ইকুয়াল টু ভি ইনটু টি। ওকে, তাহলে এটা দেখতে অনেকটা সরল রেখার সমীকরণের মতো হচ্ছে কি, যে এক্স ইকুয়াল টু এম টি প্লাস সি, একটা সরল রেখার সমীকরণ এর মতো দেখতে, যেখানে এই এমটাকে কি বলা হয়, এমটাকে বলা হয় নতি, তাই তো, এমটাকে বলা হয় নতি। তাহলে এই নতি মানে কি, এম ইকুয়াল টু সাধারণত হয় ট্যান থিটা, তার মানে এই কোণটা যদি থিটা হয়, এর নতিটা হবে থিটা। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে নতিটা কি হচ্ছে, এই গ্রাফের ক্ষেত্রে নতি এম ইকুয়াল টু কি হচ্ছে, ভি মানে বেগ, বেগ তার মানে দূরত্ব সময় গ্রাফের নতি হচ্ছে বেগ। ওকে, এবার যদি বস্তুটা সম বেগে গতিশীল না হয়, এটা কি ছিল, সম বেগে গতিশীল, মানে যার ক্ষেত্রে ত্বরণ শূন্য। এবার যদি ত্বরণ শূন্য না হয়, তাহলে এর গতি কি হতো, এই যদি জিরো থেকেই চার্জ স্টার্ট করতো, তাহলে এর গতি তখন চেঞ্জ কেন হতো, কারণ সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি আসতো, যে এক্স ইকুয়াল টু একটা এর প্রাথমিক বেগ যদি থাকে, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা তার মানে এ সময়ের সাথে এইভাবে টি এর সাথেও ভ্যারি করছে, আবার টি এর সাথে এইভাবে করছে, তার জন্য এটা এইভাবে হতে। ওকে, তাহলে দূরত্ব সময় গ্রাফটা লেখচিত্রটা বোঝা গেছে। এবার আসছি বেগ সময় গ্রাফ। ওকে, তাহলে বেগ সময় গ্রাফ যখন করছি, ভালো করে দেখবে তো, বেগ এইদিকে, সময় এইদিকে, ঠিক আছে। তাহলে বেগ সময় গ্রাফে কোনো একটা বস্তু সমবেগে গতিশীল মানে কি, তার বেগ সময়ের সাথে সবসময় থাকে, তার মানে এইটা হচ্ছে সমবেগে গতিশীল। ওকে, আর যদি ত্বরণে সমত্বরণে গতিশীল হয়, তাহলে এইভাবে, আর যদি ত্বরণটাও সময়ের সাথে পরিবর্তন হয়, তাহলে এইভাবে। এটা হচ্ছে সমত্বরণ, আর এটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান ত্বরণ, ত্বরণ। ওকে, তাহলে আবার কি জানি, যে কোন একটা বস্তুর ত্বরণ ইকুয়াল টু কি হয়, বেগ বাই সময়, বেগ বাই সময়, তাই তো। তাহলে বেগ বাই সময়, তার মানে বেগটাকে আমি লিখছি ভি হিসাবে, এটাকে টি, ত্বরণটাকে আমি স্মল এ হিসাবে, তাহলে লিখতে পারি ভি ইকুয়াল টু এ ইনটু টি। তাহলে এটাও আবার একটা আগের যে সমীকরণ সরলরেখার এম টি প্লাস সি এর মতো হচ্ছে, মানে এখানে ভি ইকুয়াল টু এম টি সি, যেখানে এই নতিটাকে, তার মানে এই গ্রাফে যে নতিটা হচ্ছে বা ট্যান থিটা ইকুয়াল টু এম ইকুয়াল টু এ, তার মানে বেগ সময় গ্রাফে, বেগ সময় লেখচিত্রে যে নতি, সেটা হচ্ছে কি, ত্বরণ, সেটা ত্বরণকে নির্দেশ করে। তার মানে যদি এই ক্রমবর্ধমানের ক্ষেত্রে করি, তাহলে কি হবে, তাহলে এর প্রত্যেকটা অংশে আমাকে স্পর্শক টানতে হচ্ছে, টেনে দেখতে হচ্ছে, এর ক্ষেত্রে থিটা 1 যদি হয়, তাহলে এর ক্ষেত্রেও তোমাকে সেইভাবে ক্যালকুলেট করতে হবে। ওকে, নতিটা, তার মানে ওর ক্ষেত্রে কি, ত্বরণটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। ওকে, এবার আসছি, এবার আগে একটা কি দেখেছিলাম, যে দূরত্ব ইকুয়াল টু কি ছিল, দূরত্ব বা সরণ ইকুয়াল টু বেগ ইকুয়াল টু ছিল সরণ বাই সময়, তাহলে সরণ বা দূরত্ব ইকুয়াল টু হচ্ছে বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়, তাই তো। তার মানে এই যে গ্রাফটা, এই গ্রাফটার যে ক্ষেত্রফলটা হচ্ছে, ক্ষেত্রফলটা যেটা সমবেগে গতিশীল হয়, তার এর ক্ষেত্রফল, শুধু এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল, তো এইটা নির্দেশ করে কি, যে বস্তুটার সরণ বা দূরত্ব কত। তার মানে ভিটি গ্রাফের বস্তুটার
ক্ষেত্র বিটি গ্রাফের ক্ষেত্রফল নির্দেশ করে বস্তুটার দূরত্ব, আর নতি কি নির্দেশ করে? ত্বরণ। এবার আসছি ত্বরণ আর সময়ের গ্রাফ। তো দেখো, ত্বরণ আর সময়ের গ্রাফ মানে এইদিকে টি, এদিকে হচ্ছে ত্বরণ এ। ওকে, তাহলে ত্বরণ সময়ের গ্রাফে এখানে যদি কোনো একটা বস্তু সমবেগে গতিশীল, তার মানে তার কোনো ত্বরণ নেই, তার মানে ত্বরণ নেই মানে সে এরকম সমবেগে গতিশীল। সমত্বরণে গতিশীল মানে এইভাবে, আর ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল মানে সে এইভাবে। ওকে, এবার দেখো এটা কি ছিল? সমত্বরণ। ক্লিয়ার? তাহলে এই গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে? এই গ্রাফে কি বোঝা যাচ্ছে? যে এই গ্রাফের যে ক্ষেত্রফল, কারণ বেগ ইকুয়াল টু কি হচ্ছে? তাহলে ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়, তাহলে বেগ ইকুয়াল টু ত্বরণ ইনটু সময়, ত্বরণ ইনটু সময়, তাই তো? তাহলে বেগ ইকুয়াল টু যদি ত্বরণ ইনটু সময় হয়, তাহলে এই গ্রাফের ক্ষেত্রফলটাই কি হচ্ছে? এই গ্রাফের ক্ষেত্রফলটাই হচ্ছে বেগ। ওকে, তাহলে এই গ্রাফের ক্ষেত্রফলটা হচ্ছে বেগ। ওকে, আর যদি এখানে তুমি কোশ্চেন আসতে পারে যে স্যার এই গ্রাফে তাহলে নতি কি হবে, তাহলে দেখো যদি সময়ের ত্বরণটা সময়ের সাথে পরিবর্তনশীল হয়, তাহলে ত্বরণ এইটা ইকুয়াল টু হচ্ছে আলফা ইনটু টি, এই হারে বাড়ছে, তার মানে নতিটা যে হারে বাড়ছে ত্বরণটা, সেটাই হচ্ছে নতিটা। ওকে, বোঝা গেছে? তাহলে এবার আমি যেটা আসছি যে সরল রেখায় গতির যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলো আমি কি করে ব্যবহার লিখবো, এবার এটা আমি দেখব। প্রথম আমি দেখব লেখচিত্রের মাধ্যমে, তারপরে আমি দেখব সমাকলন বা ইন্টিগ্রেশনের মাধ্যমে। ঠিক আছে? তো প্রথম আসছি আমি লেখচিত্রের মাধ্যমে। তো ধরো কোন একটা বস্তু প্রাথমিক বেগ ছিল ইউ এবং সেখান থেকে গতিশীল। প্রাথমিক বেগ এটা হচ্ছে ইউ, বস্তুটার প্রাথমিক বেগ আছে ইউ, এবং এই পয়েন্টটা হচ্ছে ও এ, তার মানে ও এ ইকুয়াল টু ইউ। ওকে, এবং সে টি সময়ে এদিকে টি, এদিকে হচ্ছে ভি গ্রাফ। ওকে, মানে বেগ আর সময়ের গ্রাফ। টি সময়ে, এই যে টি সময়ে সে ভি দূরত্ব অতিক্রম করেছে এবং সে কিসে গেছে? সমত্বরণে গেছে। এই যে বেগ, তার মানে সমত্বরণে গেছে, তার মানে এইটা হচ্ছে ভি, এই পুরো দূরত্ব, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভি। ওকে, আর এইটুকু হচ্ছে টি, এতটা হচ্ছে টি, তার মানে এইটা হচ্ছে এ যদি দিই, এটাকে দিচ্ছি বি, এটাকে দিচ্ছি সি, আর এটাকে দিচ্ছি ডি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ওডি ইকুয়াল টু টি। ঠিক আছে, তার মানে এইটা ইকুয়াল টু এসি, তার মানে এইটা ইকুয়াল টু এসি। আবার এখান থেকে কি পাচ্ছি? যে ভি ইকুয়াল টু বি ডি, ভি ইকুয়াল টু বি ডি। আবার এখান থেকেও দেখো ইউ ইকুয়াল টু ইউ দিয়েছিলাম, তার মানে সিডি ইকুয়াল টু ইউ হচ্ছে, সিডি ইকুয়াল টু হচ্ছে। তাহলে এই দূরত্বটা কতটা হচ্ছে? এই দূরত্বটা এটা হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে? বি ইনটু সি, বিসি। ওকে, এবার দেখো তাহলে কি বলেছিলাম যে বেগ সময় গ্রাফের নতি কি নির্দেশ করে? কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে বেগ সময় গ্রাফের নতি, তার মানে এইটা যদি থিটা কোণ হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু কি হচ্ছে? এ, তাই তো? tan থিটা ইকুয়াল টু এ, তার মানে আমি কি লিখতে পারি? যে সমীকরণটা কি হচ্ছে? যে এ ইকুয়াল টু হচ্ছে এই অক্ষ বাই এই অক্ষ, তার মানে হচ্ছে বিডি বাই ওডি, তার মানে বিডি মানে কি হচ্ছে? সরি, বিডি না, বিসি বাই ওডি। এবার দেখো বিসি মানে কি হচ্ছে? বিসি মানে হচ্ছে বিডি মাইনাস সিডি, তার মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই ওডি মানে হচ্ছে টি। তাহলে এখান থেকে লিখতে পারি কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা সমীকরণ নাম্বার 1 নম্বর গতির সমীকরণ। ওকে, তাহলে 1 নম্বর গতির সমীকরণ আমি পেয়ে গেলাম। এবার আমি কি জানি? এবার আমাকে 2 নম্বর গতির সমীকরণ বের করতে হবে। তো তাহলে এই যে গ্রাফটা নতিটা নির্দেশ করছিল ত্বরণ, বেগ সময় গ্রাফের নতি নির্দেশ করছে ত্বরণকে, তাহলে এর ক্ষেত্রফলটা কি নির্দেশ করে?
দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব বা বস্তুটা কতটা সরণ গেছে সেটা নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমি এই গ্রাফটার আমি ক্ষেত্রফলটা নির্ভর করব। তাহলে ক্ষেত্রফলটা কি হচ্ছে দেখে নিই। তাহলে এর ক্ষেত্রফলটাকে পুরোটা কি হচ্ছে, তাহলে এই পুরো ক্ষেত্রফলটা মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তার মানে পুরো ক্ষেত্রফলটা কি নির্দেশ করছে, ধরো আমি x হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার মানে এইটা হচ্ছে এই ত্রিভুজটা কোনটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, সেটা হচ্ছে ও এ সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তার মানে হচ্ছে হাফ ইনটু, এই ক্ষেত্রে ভূমি কি আছে, টি আছে, আর উচ্চতা কে আছে, ভি মাইনাস ইউ আছে, প্লাস এর ক্ষেত্রে কে আছে, ভূমি আর উচ্চতা, এর ক্ষেত্রে ভূমি হচ্ছে টি, উচ্চতা কে হচ্ছে ইউ ইউ। তাহলে এবার এর আগের সমীকরণে কি পেয়েছিলাম, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা পেয়েছিলাম। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি হচ্ছে, এটি, তাই তো। তাহলে ভি মাইনাস ইউ এর জায়গাটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে সমীকরণটা পেয়ে যাচ্ছি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। ওকে, 2 নম্বর সমীকরণ। আবার দেখো, এটা আমি করলাম কি, ত্রিভুজ প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাবে করলাম। আমি আবার অন্যভাবেও করতে পারি। কিভাবে করতে পারি ভাবো একবার। ভাবনা আসছে কি, আসছে না, আসছে কি? তো আসলে খুবই ভালো কথা। তাহলে দেখো, এটা কি একটা ও এ বি ডি একটা ট্রাপিজিয়াম তৈরি করছে, কি একটা ট্রাপিজিয়াম তৈরি করছে। তাহলে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হিসাবেও এটাকে লিখতে পারি, পারি তো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হিসাবে যদি এটাকে লিখি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, হাফ ইনটু দুটো বাহুর সমান সমান্তরাল বাহুর যোগফল, তার মানে ইউ প্লাস ভি এটা, ওকে, ইনটু ভূমি হচ্ছে কত, টি। তাহলে এবার আমি কি পেয়েছিলাম, এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এটি ইকুয়াল টু কি হচ্ছে, ভি মাইনাস ইউ। তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে, ভি মাইনাস ইউ বাই এ। তার টি এর জায়গায় এটা বসাচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছি, হাফ ইনটু এটাকে ভি ইউ প্লাস ভি ছিল, তার মানে ভি প্লাস ইউ লিখছি। তাহলে এটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। এটা হচ্ছে, তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি হাফ ইনটু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই এ। ওকে, তাহলে এখান থেকে কি সমীকরণ পেয়ে গেলাম, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2ax। তাহলে এটা আমার 3 নম্বর গতির সমীকরণ আমি পেয়ে গেলাম। ওকে, এবার আর একটা গতির সমীকরণ থাকে 4 নম্বর। ঠিক আছে, সেটা হচ্ছে টি তম সময়ে বস্তুটার কতটা দূরত্ব অতিক্রান্ত করলো। তো সেটা আমি কখন দেখব, সেটা আমি এই 3টে সমীকরণ সমাকলনের মাধ্যমে এবং নির্দিষ্ট সমাকলনের মাধ্যমে আগে ক্যালকুলেশন করে নিই, মানে প্রমাণ করে নিই, দেখে নিই কিভাবে করতে হয়, তারপরে আমি ওটা দেখছি। ওকে, তাহলে এবার এইগুলো ছিল লেখচিত্রের মাধ্যমে। তো তোমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে এইটা একটু ভালো করে খেয়াল দেখো, 3 নম্বর গতির সমীকরণটা। ওকে, এবার আসছি সমাকলনের মাধ্যমে। তো দেখো, সমাকলনের মাধ্যমে যখন আসছি তখন কি বলেছিলাম, তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে এখান থেকে লিখতে পারি কি, ডিভি ইকুয়াল টু এ ইনটু ডিটি, তাই তো। এবার এটাকে আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এবার প্রথমেই আমি কন্ডিশন কি লাগিয়েছিলাম যখন লেখচিত্র গ্রাফে, যে সমতরণে গতিশীল বস্তু, সমতরণে, তাই জন্য যে গ্রাফটা হয়েছিল পুরো স্ট্রেট সরলরেখার সমীকরণ হিসাবে করেছিলাম, ঠিক তো। তো তাই জন্য এই যে গতি সমীকরণগুলো আমি বার করলাম, তার একটা শর্তই প্রযোজ্য হচ্ছে, যে এগুলো সবই সমতরণে গতির ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে যদি সমতরণে গতি না হতো, তখন তোমাকে এইভাবে জাস্ট বের করতে হতো, এইভাবে বের করতে হবে। তাহলে এবার দেখি, আমি এবার ধরে নিচ্ছি সমতরণে গতিশীল, তার মানে সমতরণ মানে যে ত্বরণ সময়ের সাথে পরিবর্তনশীল নয়। ওকে, তার মানে এইটা ইকুয়াল টু এ ইনটু ডিটি, এ ইনটু ডিটি।
এবার দেখো এ ইন্টু ডিটি হলো, ওকে। এবার ইন্টিগ্রেশনের যেটা করা হয় সেটা কি করা হয়, এর নির্দিষ্ট সমাকলন বলে একটা টার্ম আছে, সেটা কি বলা হয় যে এই ইন্টিগ্রেশনের লিমিট করে। তার মানে টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু ইউ, আর দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ধরছি এক্স ইকুয়াল টু জিরো। তাহলে টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু কি ছিল, ইউ থেকে ভি, এটা কি হচ্ছে জিরো টু টি, জিরো টু টি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যে এর যখন ডেরিভেটিভ করছিলাম মানে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কি হচ্ছিল, এক্স, তাই তো। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে ভি, তার মানে ভি। এবার এর ক্ষেত্রে কি হচ্ছে, মানটা ইউ থেকে ভি পর্যন্ত ইকুয়াল টু এ, আবার টি এর মানটা কি হচ্ছে জিরো টু টি পর্যন্ত। তার মানে এটা হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি মাইনাস জিরো। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে 1 নম্বর গতির সমীকরণ আমি পেয়ে গেলাম, ওকে। তাহলে এবার যখন 1 নম্বর গতির সমীকরণ আমি পেয়ে গেলাম, এবার এই সমীকরণটাই আমাকে কাজে লাগিয়ে 2 নম্বর গতির সমীকরণ বের করতে হবে। দেখি, তো দেখো তাহলে কি পেলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তা ভি ইকুয়াল টু কি হয়, ডিএক্স বাই ডিটি বা সরণ বাই সময়, তাই তো। তার মানে ডিএক্স বাই ডিটি। তাহলে এখান থেকে লিখতে পারি কি, dx ইকুয়াল টু ইউ ডিটি প্লাস এ টি ইন্টু ডিটি। ঠিক আছে, এবার আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, আবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে টি ইকুয়াল টু কত, জিরো টু টি, টি ইকুয়াল টু জিরো টু টি, এক্স কত, জিরো থেকে এক্স পর্যন্ত। তাহলে প্রথমটা কি হচ্ছে এক্স, জিরো থেকে এক্স। তারপরটা কি হচ্ছে ইউ, টি এর মান জিরো থেকে টি পর্যন্ত, প্লাস এটা কনস্ট্যান্ট বাইরে। এবার এটা কি আছে টি, তার মানে এখানে আমার ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m dx ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে আছে তো, সেই ফর্মুলাটা কাজে লাগে। তো সেই ফর্মুলা তাহলে কি হচ্ছে যে m ইকুয়াল টু 1, এখানে t এর মান কত আছে, t একটা আছে, তার মানে t m ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে t dt, তার মানে m ইকুয়াল টু 1 হলে এর ক্ষেত্রে কি হবে, 1 প্লাস 1 মানে 2 t স্কয়ার বাই 1 প্লাস 1 মানে t স্কয়ার বাই 2, তার মানে t স্কয়ার বাই 2, 0 টু t। তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো, x ইকুয়াল টু u t মাইনাস 0 মানে u t প্লাস হাফ ইনটু a t স্কয়ার। তাহলে এটা আমার বেরিয়ে গেল 2 নম্বর গতির সমীকরণ, ওকে। এবার যেটা আসছি 3 নম্বর গতির সমীকরণ বের করতে হবে। তো তাহলে সেই প্রসেসটা একবার দেখি। তাহলে এটা মুছে দিলাম। তাহলে 3 নম্বর গতির সমীকরণটা করতে গেলে দেখো, আমি যদি কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে গুণ করি তাহলে তার গুণফল কত হয়, সেই সংখ্যাটাই হয়। আরে 1 কে যাই খুশি দিয়ে গুণ করো না কেন, সংখ্যাটা তো একই থাকবে। তাহলে আমি একে 1 দিয়ে যদি গুণ করি, তার মানে dx বাই dx দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটা তো একই থাকছে রে বাবা। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, আমি জাস্ট এই dx টাকে এখানে নিয়ে আসছি, ভিটাকে ডিভিটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, চেঞ্জ করছি। তাহলে dt ইনটু dv বাই dx। তাহলে dx বাই dt ইকুয়াল টু কি হয়, v dv বাই dx লিখতে পারি। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি v dv ইকুয়াল টু a ইনটু dx, এই হরেরটা এখানে চলে এলো a dx। তাহলে এবার আবার এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, যে t ইকুয়াল টু 0 তে u আর t ইকুয়াল টু t তে v, আর এর ক্ষেত্রে t ইকুয়াল টু 0 তে 0 আর t তে x। তাহলে এখানটা আবার এই ফর্মুলায় করলে কি হচ্ছে, v dv আছে, তার মানে m ইকুয়াল টু 1, তার মানে কি হচ্ছে v স্কয়ার বাই 2, মানটা কত হচ্ছে u থেকে v পর্যন্ত ইকুয়াল টু a, এর মানটা কত হচ্ছে x 0 টু x পর্যন্ত। তার মানে এইটা ইকুয়াল টু কি হচ্ছে v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2 ইকুয়াল টু ax, x মাইনাস 0 হতো, তাহলে x, তার মানে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2ax। তার মানে এটা আমার 3 নম্বর গতির সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে এবার কি বলেছিলাম মনে আছে কি, যে 4 নম্বর গতির সমীকরণ আমাকে বার করতে হবে কিসের পর, সমাকলনের পর। তাহলে 4 নম্বর গতির সমীকরণটা দেখি।
তাহলে 4 নম্বর গতির সমীকরণটা হচ্ছে যে কোন একটা বস্তু টি তম সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তার মানে ধরো কোন একটা বস্তু 0t থেকে অতিক্রম করছিল, t1 সময়ে x t-1 দূরত্ব অতিক্রম করেছে, আর এই সময়ে টোটাল দূরত্ব অতিক্রম করেছিল xt। তাহলে এইটুকু দূরত্ব t তম সময় মানে ওই 1 সেকেন্ডের গতি অতিক্রম করেছে, সেটাকে আমি লিখছি xt। ওকে, তাহলে এই xt ইকুয়াল টু কি হচ্ছে xt -1 এটা হচ্ছে। তাহলে এবার xt ইকুয়াল টু কত হচ্ছে দেখি। তাহলে xt ইকুয়াল টু কি ছিল ফর্মুলা, 2 নম্বর গতির সমীকরণ কি ছিল যে ut প্লাস হাফ a t স্কয়ার, আর xt -1 যদি করি তার মানে t এর জায়গায় t -1 বসবে, t -1 প্লাস হাফ a t -1 স্কয়ার এটা। এবার এই দুটো সমীকরণ এখানে বসাচ্ছি, তাহলে x t ইকুয়াল টু কি বেরোচ্ছে ut, তারপরে এইটার মাইনাস করছি মাইনাস ut প্লাস u প্লাস হাফ at স্কয়ার মাইনাস হাফ at স্কয়ার, এখানে কি t স্কয়ার মাইনাস 2t প্লাস 1 হয়, তাই তো। তার মানে এইটা ইকুয়াল টু প্লাস হাফ a ইনটু 2t মাইনাস হাফ a, এটা হচ্ছে। তাহলে এখান থেকে কে কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো u প্লাস হাফ, এটাকে কমন নিলাম, তাহলে কি হচ্ছে 2t মাইনাস 1। তাহলে এটাই হয়ে গেল আমার 4 নম্বর গতির সমীকরণ। ওকে, তাহলে আমি দেখলাম কি সরল রেখায় গতির সমীকরণ কি হয়। তো সরল রেখায় গতির সমীকরণের একটা বিশেষ ক্ষেত্র আছে, সেটা কি সরল রেখায় গতি মানে হচ্ছে একমাত্রিক গতি। তাহলে সরল রেখায় গতি এটা আমি বলছিলাম কি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি যদি বস্তুটাকে উপর দিকে ছুটতাম, উলম্ব ভাবে ছুটতাম, বা উলম্ব থেকে বস্তুটাকে ছাড়ছি, যে এটাকে বস্তুটাকে ছেড়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেটাও একটা সরল রেখায় গতির উদাহরণ। তাহলে সেই ক্ষেত্রে দেখি সমীকরণগুলো কি হচ্ছে। ওকে, তাহলে দেখে নিচ্ছি সেটা অভিকর্ষজ ধীন গতি, অভিকর্ষের গতি, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের অভিকর্ষজ ত্বরণ সব সময় নিচের দিকে তাকিয়ে রয়েছে, সে সব সময় নিচের দিকে। ওকে, তুমি উপরে গেলে তোমাকে আঘাত করবে আকে, আর যদি তুমি নিচে নামো তাহলে তোমাকে হেল্প করবে। তার মানে যখন আমি উপর দিকে কোনো একটা বস্তুকে ছুটছি ইউ প্রাথমিক বেগে, তার ক্ষেত্রে গতির সমীকরণগুলো কি হবে যে v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ এটা আমি উপরে উঠতে চাইছি অভিকর্ষজের বিরুদ্ধে, তোমাকে আঘাত করছে। আর এক্ষেত্রে আমি উপর দিকে যখন উঠছি তার মানে কি উঠছি, উচ্চতায় আরোহণ করছি, তার মানে h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2ah। ওকে, আর h তম টাইমে ইকুয়াল টু কি হবে u মাইনাস g বাই 2t মাইনাস 1, এটা হচ্ছে। ওকে, আবার যখন আমি নিচের দিকে ছুটছি u গতিবেগে, তখন এটা কি হচ্ছে যে v ইকুয়াল টু u প্লাস dt, এখানে তোমাকে হেল্প করছে। ঠিক আছে, তাহলে h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। ওকে, আর h ইকুয়াল টু এই ক্ষেত্রে কি হচ্ছে u প্লাস g বাই 2t মাইনাস 1, এটা হচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস আছে যে কি মানে প্রথম কেসটা কি করলাম যে এরকম ভাবে ছুড়ে দিলাম, তাই তো। পরের কেসটা কি এইভাবে ছুড়ে দিলাম। ওকে, আর 3 নম্বর কেস হচ্ছে সেটা হচ্ছে অবাধে পতনশীল। অবাধে পতনশীল মানে এইভাবে ছুড়ে দিলাম বা জাস্ট ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা কি নিচের দিকে নেমে গেল। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে অবাধে পতনশীলের ক্ষেত্রে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে যে u ইকুয়াল টু 0,
তাহলে গতির সমীকরণগুলো কি হয়ে যাচ্ছে? ভি ইকুয়াল টু জিটি, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু 2 জি এইচ, আর এইচ ইকুয়াল টু কি হচ্ছে? জি বাই 2 টি মাইনাস 1। তাহলে আমাদের এই গতির সমীকরণগুলো আমরা পেয়ে গেলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগে থাকবে। তো যেহেতু এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি, তাই জন্য অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রিপশন তো চাই, একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই দাও। কেউ তো লাইক দিতেই চাও না দেখে। ওকে, আর শেয়ার করো, তোমাদের বন্ধুদেরও হেল্প হবে, ঠিক আছে। আর ভালো করে প্রিপারেশন নিতে থাকো, আর অবশ্যই বেল আইকনটাকে টিপো, কারণ পরবর্তী যে ভিডিওগুলো দেবো সেগুলোর তাহলে নোটিফিকেশন তোমরা পেতে থাকবে, ঠিক আছে। তো আসছি আবার পরের ক্লাসে, ততক্ষণের জন্য ধন্যবাদ। তো হ্যাঁ, আমাদের পরের ক্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসের গতি নিয়ে। তো পরের ক্লাস হচ্ছে আমাদের নেক্সট রবিবার, ঠিক আছে, রাত 8টায়। তো পরের ক্লাসের ভিডিওটা তাহলে তোমরা দেখো, ঠিক আছে, ক্লাসের গতি। সেই ক্ষেত্রে আমি বেসিক্যালি জয়েন্ট এবং নিটের জন্য পড়াবো, তার জন্য আমি নততলের ক্লাসটাও ভালো করে বোঝাবো। তো অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং করোনার সময় ঘরে থেকো। ওকে।